হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, ব্যক্তিগত কিছু কারণে তোমাদের অনেক দিন ক্লাস দিতে পারেনি। তো এবার থেকে তোমাদের আবার একটা রেগুলার বেসিসে ক্লাস দেওয়া হবে। অবশ্যই তোমরা প্রত্যেকটি ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ যে বিগত বছরের প্যাটার্ন অনুযায়ী আমি প্রশ্ন নিয়ে আসি, আর এবারে যে প্রশ্নগুলো নিয়ে আসি সেগুলো আমাদের দাস স্যারের বইয়ের যে মক টেস্টের প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের আমি সলভ করে দেবো। তো আজকের এই ক্লাসে দাস স্যারের বইয়ের যে মক টেস্টের যে প্রশ্নগুলো আছে সেখান থেকে কিছু প্রশ্ন নিয়ে এসে ইম্পর্টেন্ট প্রশ্ন বাছাই করে, অবশ্যই প্রত্যেকটা অঙ্ক তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সে কারণে একটু গুরুত্ব সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখবে। যাই হোক, দেখো ফার্স্ট প্রশ্নটি কী বলছে। দেখো এখানে অলরেডি তোমাদের এই টাইপের প্রশ্ন আমি অনেক করিয়েছি, আর এই টাইপের প্রশ্ন কিন্তু বর্তমানে বিভিন্ন পরীক্ষা আসছে। এই সিঁড়ি ভাঙা পদ্ধতি একটা তোমাদের পরীক্ষায় থাকবে, সে কারণে যারা এখনও পর্যন্ত এই সিঁড়ি ভাঙা অঙ্ক পারো না তারা আজকের ক্লাসটি ভালো করে দেখবে। আশা করি দেখার পরে তোমাদের এই অঙ্ক নিয়ে আর প্রবলেম হবে না। তো এখানে দেখো, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা যে নিয়ম অ্যাপ্লাই করব, কারণ এইভাবে লসাগু মেথডে করলে তোমাদের অনেক টাইম নষ্ট হবে। এখানে একদম সবার নিচে যে ভগ্নাংশটা আছে, সেটা ইংলিশে বলে ফ্র্যাকশান, 1/x, এর লব হচ্ছে 1 আর এক্স হচ্ছে হর। তো আগে 1টাকে লিখবো, 1 উপরে আছে, 1টাকে লেখো, তারপরে লেখো এক্স। এরপরে দেখো প্লাস চিহ্ন কটা আছে, 1, 2, 3টে, তো এখানে 3টে ড্যাশ দিয়ে দাও। জাস্ট সবগুলো যোগ আছে, তো 1 আর এক্স যোগ করলে কী হবে, x+1। এবারে কি করবে, x+1 আর এক্স যোগ করলে কত হবে, এখানে এক্স আর এক্স যোগ করলে 2x হয়, তো 2x+1। এবারে দেখো 2x+1 আর x+1 যোগ করতে হবে, তো এখানে একটা x, এখানে 2x, তার মানে 2x আর x যোগ করলে হবে 3x, আর 1 আর 1 যোগ করলে হবে 2। এখন দেখো আমরা এই যে পুরো জিনিসটার মান কিন্তু পেয়ে যাচ্ছি। কি করে, জাস্ট এখানে আগে যেটা আছে সেটা লিখে ফেলবে, 2x+1 বাই নিচে কী হবে, 3x+2। তো আমরা এই পুরো 1/1+1/1+ শেষে 1+1/x এর মানটা কী পেলাম, 2x+1/3x+2। এটা কিসের সাথে ইকুয়াল হবে, 5/8 সাথে। এখন এখানে কোনাকুনি গুণ করলে তোমরা সহজেই এক্সের ভ্যালু বার করতে পারবে। তো 8 দুগুণে 16x, প্লাস 8 একে 8, 3 5 15x, 5 দুগুণে 10। তো 15 আর 16 থেকে 15 বাদ দিলে থাকে x, আর 10 থেকে 8 মাইনাস হলে 2 হবে। তাহলে এক্সের ভ্যালু কত, 2। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এই অঙ্কটা করতে আমার কিন্তু 20 সেকেন্ডও সময় লাগতো না। কি বললাম, 20 সেকেন্ড সময় লাগতো না। তো এই নিয়ম জানি বলে আমি তো পাচ্ছি। তো অবশ্যই তোমরা এই নিয়মটা ফলো করে এই টাইপের অঙ্ক করবে, দেখবে পরীক্ষায় কিন্তু কেউ এই অঙ্ক ফেলে আসবে না। তো আমি আবারও বলছি, প্রথমে এইখানে একদম শেষে যে ভগ্নাংশটা আছে সেটাকে অ্যাটাক করবে। সেটাকে অ্যাটাক করে প্রথমে লবটাকে লিখবে, তারপরে হর লিখবে, যোগ আছে তাহলে যোগ থাকলে কিন্তু কোনো সমস্যাই হয় না, জাস্ট শুধু এইভাবে যোগ করে করে যাবে, গিয়ে শেষেরটার আগে যেটা পাবে সেটা উপরে লিখবে। যেমন আমরা এখানে লিখেছি 2x+1। যখন এই সিচুয়েশান থাকবে তখন এইভাবে লিখবে। যদি এখানে উপরে 1 না থাকতো, 1 না থাকলে আমরা কি করতাম, তাহলে আমরা লিখতাম 3x+2/2x+1, এইভাবে লিখতে হতো। যখন এই রকম সিচুয়েশান দেওয়া থাকবে তখন এইভাবে লিখবে। দুটো জিনিস কিন্তু মাথায় রাখবে। পরের প্রশ্ন দেখো কি বলছে, 1/3 গুণিতক 7 প্লাস 1/7 গুণিতক 11, 1/11 গুণিতক 15 প্লাস এখানে 899 গুণিতক 903। একটা জিনিস দেখো, এখানে যে 3 আর 7 গুণ আকারে আছে, এদের ডিফারেন্স কত, 4। এখানে কত, এদের ডিফারেন্স 4, এদের ডিফারেন্স কত, 4, এদের ডিফারেন্স কত, 4। তো এই টাইপের যদি তোমাদের সিম্পলিফিকেশান অঙ্ক আসে, তোমরা জাস্ট কি করবে, এখানে 1/4 লিখবে, লিখে জাস্ট প্রথমে কি আছে, 3 আছে, তো 1/3 মাইনাস করবে কিসের সাথে, 1/903 করে ক্যালকুলেশন করলে তোমাদের উত্তরটা চলে আসবে। কেন আসে দেখো, কী জন্য হয়, এখানে 1/3 × 7 আছে, তো আমরা এটাকে যদি এইভাবে ভেঙে লিখি 1/3 মাইনাস 1/7, তাহলে আমাদের দেখো কী আসছে, দেখো 3 × 7 21, লসাগু 7, আর এখানে 3, তার মানে আমাদের আছে 4/21
এটা পেলাম, এখান থেকে আমরা কি পেলাম 4/21। যদি আমরা এটাকে এইভাবে লিখি, তো এই 4টাকে ব্যালেন্স করার জন্য আমরা বাইরে 1/4 নিতে হয়। তো বাইরে 1/4 নিলে কিন্তু আমাদের এই 4টা কী হয়ে যায়, ব্যালেন্স হয়ে যায়। দেখো 4 আর 4 কেটে যায়, থাকে কি 1/21। তো এই 4টাকে ব্যালেন্স করার জন্য আমরা কি লিখি 1/4 বাইরে। তো 1/4 বাইরে লিখলে এই পুরোটাকে তুমি কিভাবে লিখতে পারবে, দেখো এই পুরো বিষয়টাকে এইভাবে লিখতে পারবে 1/3 মাইনাস 1/7 প্লাস 1/7 মাইনাস 1/11 প্লাস 1/11 মাইনাস 1/15 প্লাস ডট 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 এখানে কী হবে 1/899 মাইনাস 903। তো সবগুলো কেটে যায়, কেটে গিয়ে থাকবে কি শুধু 1/3 মাইনাস 1/903 এটাই থাকে, আর বাইরে তো 1/4 ছিল। তো আশা করি বুঝতে পেরেছো এই পর্যন্ত। এই যে আমাদের মাইনাস করে উপরে যে 4টা হচ্ছিলো, দেখো প্রত্যেক ক্ষেত্রে 4 আসবে, কারণ এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স হচ্ছে 4। তো এই ডিফারেন্স 4 মানে বাইরে 1/4 নিয়ে নেবে উপরের 4টাকে ব্যালেন্স করার জন্য, আর বাকি সবগুলো কেটে যাবে, কি থাকবে 1/3 মাইনাস এই শেষেরটা, প্রথমটা শেষেরটা থাকবে। এখন এটা একটু আমি বোর্ডটা ক্লিয়ার করি। দেখো এখানে 1/4 লসাগু হবে 903, তার মানে আসছে এখানে 3 30 3 একে 301, কারণ 903কে 3 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করতে হবে। 903কে 900 দিয়ে ভাগ করলে একবারই যাবে, 1 1 1। তো তোমাদের থাকছে 1/4 ইন্টু 300 বাই 903। এখন এটাকে 3 দিয়ে কাটলে উপরে 100 বার যাবে, এখানে হচ্ছে 301। 100কে 4 দিয়ে কাটলে 25 বার যাবে, 4 25 100। তার মানে আলটিমেটলি তোমরা পাচ্ছ 25 বাই হচ্ছে 301, এটাই উত্তর। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি এই টাইপের অঙ্ক আসলে তোমরা সেকেন্ডে করতে পারবে, কারণ তোমাদের আমি ফর্মুলা বলে দিয়েছি। এখানে জাস্ট ডিফারেন্সটা দেখবে, যেটা আসবে সেই ডিফারেন্স সেটা নিচে লিখবে, লিখে প্রথমটা থেকে মাইনাস করবে শেষেরটা, ব্যাস। তারপরে একটু ক্যালকুলেশন করলেই সেকেন্ডে তোমাদের উত্তর বেরিয়ে আসবে। এরপরে দেখো 121, 121-এর বর্গমূল করলে তোমরা পাবে হচ্ছে 11। এরপরে আছে দেখো কি আছে 1 2 3 2 1। এখানে দেখো 21-এর আগে কত ছিল, 1 ছিল। এখানে 21-এর আগে কত এসছে 1 2 3। তার মানে এটা সবসময় মনে রাখবে, এখানে সব থেকে হাইয়েস্ট ভ্যালু কত 3, তার মানে এখানে 3টে 1 আসবে। এখানে দেখো হাইয়েস্ট ভ্যালু কত ছিল 2, তার মানে 2টো 1 এসছে। তো এই টাইপের জিনিস দেখা মাত্রই তোমরা ইজিলি করতে পারবে। দেখো 1 2 3 4 3 2 1। তো এখানে হাইয়েস্ট ভ্যালু কত 4, তার মানে 4টে 1। এরপরে শেষেরটার ক্ষেত্রে হাইয়েস্ট ভ্যালু দেখো 5 আছে, তার মানে তুমি জাস্ট এখানে 5টা 1 লিখবে, 1 2 3 4 5। এবার সবগুলো যোগ করলে তোমাদের উত্তর চলে আসবে 3 4 5। এরপরে 1 2 3 4 1 2 3, এগুলো যোগ করলে উত্তর বেরিয়ে আসবে 4 4 3 2 1। তো 12,344, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখবে, 121 মানে 11। এরপরে যখন এই 123 21 আসবে, যখন সবার শেষে 21 21 থাকবে না, তখন এটা বুঝে নেবে যে এখানে তোমাদের বর্গমূল করলে সবসময় একই আসবে, 1 1 1 1 করে আসবে। তো এখানে সবসময় হাইয়েস্ট ভ্যালু যেটা থাকবে ততটা 1 হবে। এখানে 4 আছে মানে এটার বর্গমূল করলে তোমাদের 4টে 1 আসবে। এখানে কি ছিল, হাইয়েস্ট ভ্যালু ছিল 3 4 5 ছিল, তার মানে এখানে এটার বর্গমূল করলে 5টা 1 আসবে। যখনই শেষে এরকম 21 দেখতে পাবে আর 1 2 3 4 5 এরকম একটা সিকোয়েন্স দেওয়া আছে, তখন যেটা হাইয়েস্ট ভ্যালু হবে ততটাই 1 হবে। তার মানে এখানে এটা বুঝবে যে 1 2 করে শুরু হচ্ছে, তারপরে দেখো হাইয়েস্ট ভ্যালুর পরে আবার রিপিট হচ্ছে 1 2 3, দেখো 2 1 1 2 3 4, আবার এখান থেকে ব্যাক করছে 3 2 1 1 2 3 4 5, আবার 4 3 2 1। এইভাবে কিন্তু দেখো এখানে 4 3 2 1 আবার কিন্তু ব্যাক করছে। তো এই টাইপের দেখলেই কিন্তু তোমরা এটা বুঝে নেবে, হ্যাঁ, এটা মাথায় রাখবে।
পরের প্রশ্ন দেখো, 600 কিলোমিটার যাত্রাপথের 120 কিলোমিটার ট্রেনে, বাকি গাড়িতে গেলে 8 ঘন্টা সময় লাগে। তাহলে ট্রেনে যায় আর বাসে যায়। তো 600 কিলোমিটার টোটাল যাত্রাপথ, এর ভিতরে 120 কিলোমিটার যদি ট্রেনে যায়, বাকি 480 কিলোমিটার বাসে যাবে, সময় কত লাগছে? 8 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় দেখো কত যাচ্ছে সেটা এখান থেকে বার করে নেবে। এখানে 8 দিয়ে কাটলে 8 একে 8, 60, এটা হচ্ছে 15। তাহলে 1 ঘন্টায় বাসে যায় 15 কিলোমিটার, সরি ট্রেনে যায় 15 কিলোমিটার, বাসে যায় 60 কিলোমিটার। দ্বিতীয় ক্ষেত্রে দেখো 200 কিলোমিটার ট্রেনে ও বাকি অংশ গাড়িতে গেলে, এটা বাস বা কারই লেখো, গাড়ি বলেছে মানে সেটা শুধু বাসই হয় না, বিভিন্ন গাড়িও হতে পারে। তো 200 কিলোমিটার ট্রেনে ও বাকি অংশ গাড়িতে গেলে 20 মিনিট বেশি সময় লাগে। তো 8 ঘন্টা আর 20 মিনিট, তার মানে 20 মিনিটকে ঘন্টায় করলে 20/60, তার মানে 3 20 60, 3 8 24, 25/3 ঘন্টা টাইম লাগবে। যখন 200 কিলোমিটার ট্রেনে যাবে আর বাকি অংশ গাড়িতে যাবে তখন 20 মিনিট বেশি লাগলে টোটাল টাইম লাগবে 25/3 ঘন্টা। তো এই ক্ষেত্রে ট্রেনে যাচ্ছে হচ্ছে 200 কিলোমিটার, গাড়িতে যাচ্ছে 400 কিলোমিটার, টাইম লাগছে 25/3 ঘন্টা। এখান থেকে আমরা 1 ঘন্টায় কতটা যাচ্ছে সেটা বের করে নেব। তো দেখো 25 দিয়ে কাটলে 8 25 200, 16 25 400। তো এই যে 3টা নিচে ছিল এই সাইডে এসে গুণ হয়ে যাবে, তার মানে 1 ঘন্টায় যায় ট্রেনে 24 কিলোমিটার আর 348 কিলোমিটার যায় গাড়িতে। এখন দেখো কি করবে, রেশিও বার করতে হবে, ট্রেন আর গাড়ির বেগের অনুপাত কত। তো একটা জিনিস দেখো, গাড়িতে কিন্তু সব থেকে বেশি ডিস্টেন্স অতিক্রম করছে, গাড়িতে প্রথমে 480 এই সাইডে, এখানে 400 অতিক্রম করছে, তাহলে গাড়ির বেগের অনুপাতটা কিন্তু সবসময় বেশি হবে। গাড়ির বেগের অনুপাত বেশি হবে, তার মানে আমাদের এই দুটো অপশান ক্যান্সেল হয়ে গেল। এখানে এই দুটো অপশান ক্যান্সেল হয়ে গেল। এখানে ট্রেনের গতিবেগ বেশি দিয়েছে, কারণ ট্রেনে কিন্তু কম ডিস্টেন্স কভার করছে। তো ট্রেনে কম ডিস্টেন্স যাচ্ছে, এই 8 ঘন্টায় 120 কিলোমিটার ট্রেনে গেলে বাকি বেশিটা যাচ্ছে কিন্তু গাড়িতে, তার মানে গাড়ির গতিবেগটা বেশি আছে। আর এখান থেকে তোমাদের বোঝা যাচ্ছে যখন ট্রেনের ডিস্টেন্স বেশি অতিক্রম করছে তখন কিন্তু কী হচ্ছে 20 মিনিট সময় কিন্তু বেশি লাগছে। তো সেই কারণে এখান থেকে তোমরা বুঝে নেবে যে গাড়ির গতিবেগটা বেশি ট্রেনের থেকে। তো আমরা এবার কি করব দেখো, এখানে কি পেয়েছি 24, এখানে 48। তো ট্রেনের গতিবেগ বের করার ক্ষেত্রে জাস্ট এখানে 24 থেকে 15 মাইনাস করো। তো ট্রেন ইজ টু কার, 24 থেকে 15 মাইনাস করলে কত হচ্ছে 9, আর 60 থেকে 48 মাইনাস করো কত হচ্ছে 12। এটাকে ছোটো করলে 3 3 9, 3 4 12, 3:4। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা কি করবে, জাস্ট এখানে 1 ঘন্টায় কতটা যাচ্ছে সেটা বের করবে, করে ট্রেন থেকে ট্রেন, কার থেকে কার মাইনাস করলে তোমাদের গতিবেগের অনুপাত বেরিয়ে আসবে। যদি বুঝতে না পারো আরও একটু বোঝাচ্ছি তোমাদের, দেখো খুবই ভালো একটা টাইপের অঙ্ক। ট্রেনে যায় 120 কিলোমিটার, তাহলে কার গাড়িতে যাবে 480, টোটাল টাইম নিচ্ছে কত 8 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কত যাবে দেখো, এটাকে 8 দিয়ে কাটলে 8 একে 8, এটাকে 8 দিয়ে কাটলে 60, এটাকে 8 দিয়ে কাটলে 15। দ্বিতীয় ক্ষেত্রে যখন বেশি ডিস্টেন্স অতিক্রম করছে ট্রেনে তখন কিন্তু সময় বেশি লাগছে, তার মানে এখানে ট্রেনের গতিবেগের থেকে কারের গতিবেগ কিন্তু স্পিড বেশি। তো দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনে যাচ্ছে 200 কিলোমিটার, কারে যাচ্ছে 400 কিলোমিটার, টাইম নিচ্ছে 25/3 ঘন্টা। এখন এই 25 দিয়ে কাটলে এখানে 16 বার যাবে, এখানে 8 বার যাবে। তো 1 ঘন্টায় কত যাবে, নিচে 3টা এখানে গুণ হবে, 24 3 16 48। তো দ্বিতীয় ক্ষেত্রে 1 ঘন্টায় ট্রেন যায় 24 কিলোমিটার, আর কারটি যায় 1 ঘন্টায় হচ্ছে 48 কিলোমিটার। এটাই আমরা পেলাম। ঠিক আছে, এইটুকু এটাই মাথায় রাখবে। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের XY Z ধরে করতে হয়। আমি যেটা বললাম যে 1 ঘন্টায় এই 24, 1 ঘন্টায় 48, এটা কিন্তু তোমাদের ইকুয়েশন অনুযায়ী করলে এরকমভাবে দাঁড়ায়। হ্যাঁ, যে 24/x প্লাস 48/y, এতটা ডিস্টেন্স যায় কত 1 ঘন্টায়। তোমরা আবার ভেবে নিও না যে স্যার এটা বলছে মানে 1 ঘন্টায় 15, 1 ঘন্টায় 60, এটা কিন্তু না। এটা জাস্ট তোমরা পরীক্ষায় যে ট্রিক্সটা অ্যাপ্লাই করে অঙ্কটা সেকেন্ডে করতে পারবে, সেই জন্য আমি বললাম এটা কিন্তু এইভাবে ইকুয়েশন করে করে করতে হয়।
কিন্তু আমি তোমাদের একটু শর্ট করানোর জন্য কিন্তু এইভাবে বলছি। যাই হোক, এখানে ট্রেন থেকে ট্রেন মাইনাস করবে, ট্রেন ইজ টু কার, ট্রেন থেকে ট্রেন মাইনাস করলে 9 পাবে, কার থেকে 12 পাবে, কাটলে তোমাদের 3:4 অপশান উত্তর আসবে। এখানেও কিন্তু ইকুয়েশানটা কী দাঁড়াবে, 15/x, এখানে আসবে 60/y = 1, দুটো ইকুয়াল করে দিলে হয় তোমাদের এখান থেকে এক্স আর ওয়াইয়ের কিন্তু রেশিও আসবে। এক্স যদি ধরে নাও ট্রেনের গতিবেগ, আর গাড়ি যদি ওয়াই ধরে নাও, তাহলে x ইজ টু ওয়াই পেয়ে যাবে 3/4। পরের প্রশ্ন দেখো কি বলছে, একজন ব্যাটসম্যান তার 12তম ইনিংসে 120 রান করায় রান গড় 5 বৃদ্ধি পেল। ঠিক আছে, তো যদি তার আগের 11তম ইনিংসে রান গড় এক্স হয়ে থাকে, 12তম ইনিংসে রান গড় কত হবে, 5 বেড়েছে মানে x+5 হবে। এইটুকু জিনিস মাথায় রাখো, এই অঙ্কে এক্স ধরে করলে তোমাদের সেকেন্ডে হয়ে যাবে। দেখো তাহলে 11তম ইনিংসে রান গড় এক্স হলে 11তম ইনিংসে রানের সমষ্টি কত হবে, 11 × x মানে 11x, প্লাস তার সাথে 120 যদি তুমি যোগ করো, তাহলে এটা কি হচ্ছে, 12তম ইনিংসে রানের সমষ্টি। তো এটাকে ভাগ করলে 12তম ইনিংসে রানের গড় পেয়ে যাবে। 12তম ইনিংসে রানের গড় কত, x+5। তার মানে এখান থেকে তুমি কোনাকুনি গুণ করো, কি হচ্ছে 12x + 5 × 60 = 11x + 120। তো 12 থেকে 11 চলে গেলে x থাকে, আর 120 থেকে 60 গেলে 60 থাকে। তার মানে 12তম ইনিংসের পর তার রান গড় কত হবে, 60। 12তম ইনিংসের পর রান গড় কত হবে, 60 + 5 মানে 65। অপশান সি ইজ দ্য রাইট আনসার। এটা হচ্ছে 11তম ইনিংসের পরে রান গড়। পরের প্রশ্ন দেখো, তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষায় ট্রিগো থেকে অঙ্ক আসবে, মানে ত্রিকোণমিতি থেকে অঙ্ক থাকবে। তো এখানে tan 80, tan 10, তো এটাকে আমরা কি লিখতে পারি, tan 80টাকে লিখতে পারি tan 90 - 10, tan 10 ডিগ্রি, প্লাস সাইন স্কোয়ার, এই যে 70 ডিগ্রি দেখতে পাচ্ছ, সাইন স্কোয়ার 70 মানে দেখো সাইন স্কোয়ার 90 - 20, সাইন স্কোয়ার 90 - 20, তার মানে কত হবে, এটা হবে কস স্কোয়ার 20। তোমাদের হয়তো আমি শেখাইনি এটা, সাইন 90 - থিটা, তার মানে কি হয়, কস থিটা। সাইন 90 - থিটা হচ্ছে কস থিটা। তোমরা অনেকে এগুলো 9 10-এ পড়ে এসছো, একটু প্র্যাকটিস করবে, দেখো খুবই ইজি জিনিস। তো tan 90 - 10 তোমরা শিখেছো হয়তো, tan 90 - থিটা, তার মানে কি, কট থিটা। তো এখানে tan 90 - 10 মানে আমরা কি লিখতে পারি, কট 10 ইন্টু tan 10 ডিগ্রি, আর এখানে ছিল কস স্কোয়ার 20 প্লাস সাইন স্কোয়ার 20। তো কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, তার মানে কত হয়, 1 হয়। কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1। তো এখানে কট 10 আর tan 10 কত হবে, 1 হবে। তার মানে 2 উত্তর। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো কট 10 ইন্টু tan 10 এরকম ছিল। কট 10টাকে আমরা লিখতে পারি 1/tan 10 ডিগ্রি ইন্টু tan 10 ডিগ্রি। তো tan কেটে যায়, থাকে কি, 1 থাকে। কারণ তোমরা শিখেছো কিনা জানি না, কট থিটা ইকুয়ালটা আমরা কি জানি, 1/tan থিটা। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নে দেখো, এ আর বি এর সাপ্তাহিক আয়ের অনুপাত এত এবং ব্যয়ের অনুপাত এত, যদি উভয় সপ্তাহে 300 টাকা করে সঞ্চয় করে তবে তাদের আয়ের সমষ্টি কত। এই টাইপের অঙ্ক তোমাদের আমি অনেকবার করিয়েছি। আবার সেম টাইপের অঙ্ক আমাদের দাসের বইয়ের কিন্তু শেষে মক টেস্টও দেওয়া আছে। তো এই টাইপের অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে। তো এই রকম টাইপের অঙ্ক তোমরা পরীক্ষায় গেলে মানে শিখে গেলে দেখবে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু উত্তর করে আসতে পারবে, কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু আটকায়। এ আর বি এদের আয়ের অনুপাত মানে ইনকাম, তার রেশিও দিয়েছে কত, 7:11। তাদের ব্যয় মানে এক্সপেন্ডিচার, তার রেশিও কত দেওয়া আছে, 3:5। এখন আমাদের প্রথমে এদের চেক করতে হবে যে এদের ডিফারেন্স, ইনকাম আর খরচের ডিফারেন্স কত, এখানে 4 আর এখানে হচ্ছে 6। এটা দেখো সেম নেই, এটা সেম না থাকলে কিন্তু আমাদের সেম করতে হবে, কারণ এখানে বলছে উভয় সঞ্চয় হচ্ছে 300 টাকা, তার মানে এদের সঞ্চয়ের যে রেশিওটাও কিন্তু সেম হবে। উভয় সঞ্চয় যদি 300 টাকা হয়ে থাকে, তাহলে ওদের সঞ্চয়ের যে রেশিওটা সেটাও কিন্তু সেম হতে হবে। তো সেটাকে সেম করার জন্য আমরা কী করবো, দেখো এখানে 7 আর 11 ডিফারেন্স কত, 4। এখানে 3 আর 5-এর ডিফারেন্স কত, 2। তো
তো এই 4 দিয়ে এই রেশিওটাকে গুণ করবে, আর এই 2 দিয়ে এই 7 আর 11 এই রেশিওটাকে গুণ করবে। তাহলে এখান থেকে নতুন রেশিও কী পাবে দেখো, এ আর বি তাদের ইনকাম কত হয়ে যাবে, 7 দুগুণে 14, 11 দুনো 22, খরচ কত হবে 3 4 12, 4 5 20। দেখো সেভিংস উভয় ক্ষেত্রে 2 অনুপাত, তার মানে এই 2 এর ভ্যালু হচ্ছে 300 টাকা। আমাদের কি বলেছে, তবে তাদের আয়ের সমষ্টি কত, এই ক্ষেত্রে দেখো আয় কত, এ এর আয় হচ্ছে 14 অনুপাত, বি এর আয় হচ্ছে 22 অনুপাত। তো টোটাল আয়ের সমষ্টি হয়ে যাবে 22 প্লাস 14, 36 রেশিও। তো 36 রেশিও তার ভ্যালু বার করতে হবে। তো 18 দুগুণে 36, 3 18 54, 5400 টাকা তাদের হচ্ছে আয়ের সমষ্টি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এই টাইপের অঙ্ক আসলে কেউ ভুল করবে না, সেকেন্ডে উত্তর করে আসবে, এটাই আমি চাই। পরের প্রশ্ন দেখো কি বলছে, একজন পুরুষ বা দুজন মহিলা বা তিনজন বালক একটি কাজ করে। তাহলে একজন মেন বা ম্যান সমান দুজন মহিলা, দুজন ওম্যান, আর একজন ম্যান সমান তিনজন বালক, বা তুমি বলতে পারো দুজন মহিলা সমান তিনজন বালক। তার মানে এখান থেকে তুমি বলতে পারো, কি বলতে পারো বলো তো, একজন মহিলা সমান হাফজন পুরুষ, একজন বালক সমান 1/3 পুরুষ। এটাই দেখো, একজন পুরুষ 121 দিনে কাজ করতে পারে, তো টোটাল ওয়ার্ক কত হবে, 1 ম্যান 121 দিনে কাজ করতে পারে। তো এই কাজটা একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক কত দিনে শেষ করবে, তাহলে এই কাজটা একজন পুরুষ প্লাস একজন বালক প্লাস একজন মহিলা কত দিনে করবে। এখানে দেখো একজন পুরুষ রাখো, একজন বালক সমান কত, 1/3 পুরুষ, প্লাস একজন মহিলা সমান হাফ পুরুষ। তো নিচে এটাকে লসাগু করলে 3 দুগুণে 6 আসবে, 6টা উপরে যাবে। তো দেখো মেল 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 কেটে গেল, তো 121 ইন্টু এই যে নিচে 6, 3 দুগুণে 6টা উপরে চলে যাবে। তো আর এখানে কত থাকছে, 6 একে 6 প্লাস 2 প্লাস হচ্ছে 3, তার মানে নিচে 11 থাকছে। তো 11 দিয়ে কাটলে 11 11 121, 6 11 66। তার মানে ওই কাজটি শেষ করতে তাদের কতদিন টাইম লাগবে, 66 দিন। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো আশা করি বুঝতে পেরেছো। তোমাদের বলে রাখি, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কিন্তু একটা অঙ্ক থাকবে, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে একটা অঙ্ক অবশ্যই থাকবে, একটা না 2-3টে অঙ্কও থাকে, কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই কারণে এই চ্যাপ্টারটা গুরুত্ব দিয়ে তোমরা করবে। তো দেখো পরের অঙ্ক কি বলছে, পরের প্রশ্ন দেখো কি বলছে, একজন অসাধু ব্যবসায়ী জাল ব্যাটখারা ব্যবহার করে কোনো দ্রব্য ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রে 20% করে ঠকায়, মোট লাভের শতকরা হার কত। তো এই টাইপের অঙ্ককে কি বলে, সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ। তো এর ফর্মুলা কী আছে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তো এই ফর্মুলা ইউজ করতে পারো, রেশিও মেথডেও করতে পারো। তো এখানে প্রথমে 20% ঠকাচ্ছে, তারপরে আবার 20% প্লাস 20 গুণিতক 20 বাই হচ্ছে 100। তো এটা ক্যালকুলেশন করলে 20 প্লাস 20 40, আর চার্জ মানে 44% তার লাভ হবে। এখানে 20% তার ভগ্নাংশ করলে তোমার দাঁড়াবে হচ্ছে 1/5, অর্থাৎ প্রথম 5 টাকায় কিনলে 6 টাকায় বিক্রি করছে। এভাবে ধরে নাও পরবর্তীতে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করছে, তার মানে ক্রয় মূল্য 25 হলে বিক্রয় মূল্য কত, 36 টাকা। তার মানে 25 টাকায় লাভ করে হচ্ছে 11 টাকায়, 100 টাকায় কত করবে, 4 25 4 11 44%। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এটা রেশিও মেথডেও করতে পারো, সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ এই ফর্মুলাতেও করতে পারো, যে নিয়মে করবে সেকেন্ডে হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো কি বলছে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যায় 3 ঘন্টায়। তার মানে এখানে ডিস্টেন্স দেওয়া আছে, টাইম দেওয়া আছে, তো স্পিড বার করতে পারবে। স্পিড কত, 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তো আমরা একটা জিনিস শিখেছিলাম, যদি একটা নৌকার বেগ স্থির জলে x কিলোমিটার আর স্রোতের বেগ যদি y হয়ে থাকে, তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কী হয়, x প্লাস ওয়াই ইকুয়াল টু 5। তার মানে এখানে ওই ব্যক্তির বেগ স্রোতের অনুকূলে x প্লাস ওয়াই হবে, আর প্রতিকূলে কী হবে, x মাইনাস ওয়াই। দেখো ওই ডিস্টেন্স 15 কিলোমিটার ফিরে আসতে টাইম নেয় 7 × 1/2 ঘন্টায়, তার মানে 15 কিলোমিটার ফিরে আসতে তার সময় লাগছে 7 × 14 15/2। তো 2টা পাল্টে খেয়ে উপরে চলে আসবেন, তার মানে 2 2 15 15 কেটে গেল। স্রোতের প্রতিকূলে ওই ব্যক্তির গতিবেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা।
এখান থেকে আমাদের ওই ব্যক্তির গতিবেগ বার করতে হবে, তার মানে এক্সের ভ্যালু বার করতে হবে। তো এখান থেকে জাস্ট যোগ করে দাও, ওয়াই ওয়াই কেটে গেল, 2x ইকুয়াল টু কত হচ্ছে 5 আর 2 7, তো 7কে 2 দিয়ে ভাগ করলে 3.5 কিলোমিটার প্রতি ঘন্টা। তো ওই ব্যক্তির গতিবেগ হচ্ছে 3.5 কিলোমিটার পার আওয়ার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলছে, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসে 100 মিটার দীর্ঘ আরেকটি ট্রেনকে 10 সেকেন্ড অতিক্রম করে। তো 150 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন এই দিক থেকে যাচ্ছে, আর 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন এই দিক থেকে আসছে, বিপরীত দিক থেকে। এরা একে অপরকে অতিক্রম করতে টাইম নিচ্ছে 10 সেকেন্ড। যদি প্রথম ট্রেনের গতিবেগ দেওয়া আছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এই দিক থেকে যে ট্রেনটা আসছে তার স্পিড কত সেটা আমাদের বের করতে হবে। দেখো, যখন দুটো ট্রেন একে অপরের বিপরীত অভিমুখ থেকে আসে তখন তাদের গতিবেগ কী হয়ে যায়, যোগ হয়ে যায়, তখন তাদের রিলেটিভ স্পিড কী হয়, এই দুটো গতিবেগের যোগফলের সমান। তার মানে তাদের রিলেটিভ স্পিড কত হবে, 30 প্লাস এই ট্রেনের গতিবেগ আমি ধরে নিলাম এক্স বা এস যাই একটা ধরো। এখানে দেখো ট্রেনটা কতটা ডিস্টেন্স অতিক্রম করছে, 150 মিটার 110। তো যখন একটা ট্রেন অপর একটা ট্রেনকে অতিক্রম করবে তখন তাদের যে ডিস্টেন্সটা কী হবে, দুটো ট্রেনের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যের সমষ্টি। তার মানে 150 প্লাস 100 মানে 250 মিটার অতিক্রম করছে 10 সেকেন্ডে। তো এই সাইডে দেখো কিলোমিটার প্রতি ঘন্টা ছিল, তো আমাদের এটাকে 250/10 মিটার পার সেকেন্ড পেলাম, এটাকে আমাদের কিলোমিটার প্রতি ঘন্টা করতে হবে। তো 0 0 কাটো, তো 25 মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে। তার মানে 5 5 25, 5 18 90। তো এই সাইডে ছিল 30 প্লাস এস, তো এস ইকুয়াল টু 90 থেকে 30 বাদ হলে কত হচ্ছে 60। তার মানে দ্বিতীয় ট্রেনের গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো, ট্রেনের অনেক অঙ্ক আমি করে দিয়েছি। যারা আমার ক্লাসগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে স্যার ফার্স্ট অঙ্ক করাচ্ছে, তারা আমার আগের ক্লাসগুলো দেখে নিও, কারণ আগের ক্লাস একদম ডিটেলস ধরে ধীরে ধীরে সব কিছু করে অঙ্ক করানো আছে। টোটাল 60টার মতো পুলিশ পরীক্ষার উপরে ক্লাস অলরেডি দেওয়া হয়ে গেছে। যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো, 11টি সংখ্যার গড় এত, প্রথম 6টি সংখ্যার গড় 10.5 এবং শেষ 6টি সংখ্যার গড় 11.4 হয়, তবে ষষ্ঠ সংখ্যাটি কত? তো এখানে তোমাদের প্রথমে 11টি সংখ্যার সমষ্টি বের করতে হবে। তো 11 গুণিতক 10.9। তো এই গুণটা কিভাবে করবে দেখো, 109 নিচে 11 লিখবে। তো 11 দিয়ে গুণ করার ফর্মুলা খুবই সহজ। তো 109টাকে প্রথমে এইভাবে লিখবে, তারপরে আবার একটা ঘর ছেড়ে 109 এইভাবে লেখো। তাহলে কত হচ্ছে 9 9 1 1। তার মানে এখানে পাবে 1199। বাট এখানে দেখো একটা সংখ্যা ছেড়ে কিন্তু পয়েন্ট ছিল, তো এখানে একটা সংখ্যা ছেড়ে পয়েন্ট লাগাও। তো 11টি সংখ্যার সমষ্টি কত হলো, 119.9। যদি প্রথম 6টি সংখ্যার গড় 10.5 হয়, তো প্রথম 6টি সংখ্যার সমষ্টি কত হবে, 6 × 10.5 মানে 6 10 60, 5 6 30 মানে 63। শেষ 6টি সংখ্যার সমষ্টি গড় হচ্ছে 11.4, তাহলে সমষ্টি কত হবে, 6 × 11.4, 6 11 66, 4 24, তার মানে হচ্ছে 68.4। তো এই দুটো যোগ করবে, কত হচ্ছে 127.4, সরি 66 4 6 24, 120 8 3 11, 131.4। তো এখান থেকে মাইনাস করবে 119.9, কত হচ্ছে 5 হাতে 1 9 রেখে 10 1 হাতে 1 11.5। তবে ষষ্ঠ সংখ্যাটি কত হবে, 11.5। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে প্রথমে এই 11টি সংখ্যার সমষ্টি বের করবে, তারপরে প্রথম 6টি সংখ্যার সমষ্টি, শেষ 6টি সংখ্যার সমষ্টি বের করে দুটো যোগ করে নেবে, করে কী করবে, যেটা পেলে তার থেকে 119.9 মানে 11টি সংখ্যার যে সমষ্টি সেটা মাইনাস করলে তোমাদের ষষ্ঠ সংখ্যাটি বেরিয়ে আসবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো গাইজ, এই ছিল আজকের ইম্পর্টেন্ট অঙ্ক। আশা করি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখলে তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝতে পারবে আর সেকেন্ডে উত্তর করে আসতে পারবে। তো এই টাইপের আরও ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে দিও। তো গাইজ, থ্যাংক ইউ, বাই বাই।